হ্যালো, আমরা আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস করছি, দ্বাদশ শ্রেণীর বাংলা। তো আমরা বরাবরই বলছি যে এখন দ্বাদশ শ্রেণীর সিলেবাসের আলোচনা আমাদের শেষ হয়েছে, আমরা এখন পুনরালোচনায় যাচ্ছি। পুনরালোচনায় কার কোন জায়গায় সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পুনরালোচনায় গিয়ে আমরা কার কোন জায়গায় সমস্যা, যার যে চ্যাপ্টারের সমস্যা সেই জায়গা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আছে শাকিলা, তারপর রামি শামিম আর মারিয়া, এই তিনজন তোমরা আছো। এখন বলো বাংলাতে কার কোন অংশে সমস্যা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কারো কোনো চ্যাপ্টারের সমস্যা আছে কিনা, বাংলা দ্বিতীয় পত্র অথবা প্রথম পত্র? কারো কোনো অংশের সমস্যা থাকলে সেই অংশ নিয়ে কথা বলো। তিশা, আনমিউট করে কথা বলতে পারো? তোমারটা মিউট করা আছে, আনমিউট করে কথা বলো যে কোনো একজন। আমার ক্লাসে এখন আলোচনা ধারাবাহিক আলোচনা আমরা শেষ করেছি, এখন আমরা তোমাদের যার যে চ্যাপ্টারের সমস্যা সেটা নিয়ে কথা বলবো। যে কোনো একজন অন করে কথা বলো। বাংলা দ্বিতীয় পত্র অথবা প্রথম পত্র, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল। নভেম্বরে টেস্ট পরীক্ষা হলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই হতো, সেই জায়গায় তোমাদের পরীক্ষা হয়তো নভেম্বরে না হয়ে জানুয়ারিতে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হতে পারে, এবং এপ্রিলে তোমাদের ফেব্রুয়ারিতে দেখা যাবে যে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু নেই, তোমাদের পরীক্ষা ঠিক সময়ে হয়ে যাবে। এটা মাথায় রেখে তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে। তোমাদের যেহেতু তোমাদের আগের বেসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে ডিসেম্বরে, সুতরাং তোমাদের পরীক্ষা যথাসময়ে হওয়ার ব্যাপারে কোনো আর প্রতিবন্ধকতা নেই। এমন হতে পারে যে তোমাদের সেকেন্ড ইয়ারে আর নিয়মিত ক্লাস পাচ্ছ না, এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাতে যার যে অংশে সমস্যা সেই অংশ নিয়ে আমরা কথা বলবো। একটু আনমিউট করে একজন কথা বলো। তিশা অথবা শাকিলা অথবা মারিয়া, যে কোনো একজন কথা বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ শাকিলা বলো। কে বলছো? তিশা? স্যার তিশা। হ্যাঁ তিশা বলো। হ্যাঁ বলো, তোমার রোল কত? তিশার রোল কত? স্যার 1973। 1973। আচ্ছা বলো তোমার কি সমস্যা। তুমি বাংলাতে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার কোন জায়গা থেকে তোমার সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলি। বলো, একটু বলো, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে যে আমি এই জায়গাটা নিয়ে আলোচনা করব। বই নাও সাথে, বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো একটু ভালো করে। বোর্ড কোয়েশ্চেনে কোন ধরনের প্রশ্নে তোমার সমস্যা হচ্ছে, কোন চ্যাপ্টারে। চ্যাপ্টারটা আমাকে জানিয়ে তারপর তুমি মিউট করে নিতে পারো। আচ্ছা স্যার। হ্যাঁ একটু দেখো, অথবা অন্য কেউ কথা বলতে পারো। মারিয়া, রাসমিন, হ্যাঁ প্রত্যেকে যার যেটা সমস্যা, যে চ্যাপ্টারের সমস্যা সেটা নিয়ে কথা বলো। বাংলা প্রথম পত্রে পড়া কিন্তু এখন বাসায় আবার রিভাইজ দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস করবো তখন তোমরা ইচ্ছা করলে ওখান থেকেও ক্লাস দেখতে পারবে। যদিও তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের সিলেবাস তোমাদের পরের ব্যাচের সিলেবাস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। 6টা গদ্য 6টা কবিতা নতুন, তোমাদের সাথে মিলবে না, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট পেপার তো তোমাদের মতো করেই পড়তে হবে, এবং ওখানে সমস্যা থাকলে আমরা ওগুলো নিয়েও কথা বলতে পারবো। এখন একটু দায়িত্ব দাও আমাকে, একটা কিছু দাও, কোনটা নিয়ে কথা বলি আমি, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? কথা না বললে কেমনে হবে? শাকিলা একটু কথা বলো। স্যার আদব সায়েন্স। হ্যাঁ 1920। শাকিলা বলো।
স্যার সেকেন্ড পার্ট আবার শুরু করতে পারবেন? সেকেন্ড পার্টে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবো বলো, তোমার কোন জায়গায় সমস্যা? স্যার আমার সমস্যা সবখানে। সবখানে সমস্যা হলে আমি কেমনে আলোচনা করব? সবগুলো সমস্যা নিয়ে আমি ধারাবাহিকভাবে আমার ইউটিউব পেজে দেওয়া আছে সবগুলো ক্লাস। সেকেন্ড পেপারের 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, এরকম করে ক্লাসগুলো দেওয়া আছে। ওখান থেকে তুমি কোনটা বুঝতেছো না, ক্লাসটা শুনো, স্যার শুনে তারপর হ্যাঁ বলো। উচ্চারণটা। উচ্চারণ, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে উচ্চারণ নিয়ে কথা বলি একটু। উচ্চারণ, উচ্চারণের বিষয়ে আমরা কথা বলি। পৃথিবীর কোন ভাষাতেই উচ্চারণ, ভাষার বর্ণ, উচ্চারণ এবং লিখন রীতি দুটো সমান নয়। অনেকে বলে যে তাহলে বাংলা ভাষা কি এত কঠিন, লিখি একটা উচ্চারণ করি আরেকটা, তাহলে যা উচ্চারণ করি তা লিখি না কেন? কারণ হচ্ছে আমরা যে কোনো ভাষা আগে মানুষ মুখে কথা বলে, তারপর মানুষ যখন উন্নত হয়, তার লেখার প্রয়োজন হয়, তখন সে লেখার পদ্ধতি আবিষ্কার করে। এই লিখতে গিয়ে যখন সে বর্ণমালা সংগ্রহ করে, এই বর্ণ বা বর্ণমালা আরেকটি ভাষা থেকে আসে। যেমন যেমন বাংলা ভাষার বর্ণমালা হচ্ছে ব্রাহ্মী বর্ণমালা দিয়ে আমরা লিখছি, আমরা দেবনাগরীতে লিখছি না। যেমন হিন্দির ওরা দেবনাগরী বর্ণমালা নিয়ে লিখছে, ইংরেজরা রোমান বর্ণমালা দিয়ে লিখছে। ওরা লেখে মুখে বলে নো, কিন্তু লেখে কে এন ও ডব্লিউ, উচ্চারণ হয়ে যাচ্ছে ন। তারপর এর উচ্চারণ কখনো এ, কখনো আ, কখনো অ, এক এক রকম হচ্ছে। ঠিক একইভাবে আমাদের ভাষার উচ্চারণেও এরকম বিষয়গুলো আছে। তাহলে উচ্চারণে বর্ণ একরকম আর উচ্চারণ একরকম, এই দুটো বিষয়কে আমরা উচ্চারণের যে বিষয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উচ্চারণের বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। উচ্চারণের দুটো অংশ, স্বরবর্ণের উচ্চারণ আর ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। এখন স্বরবর্ণের উচ্চারণের মধ্যে আমাদের যে বর্ণগুলো আছে এগুলোর মধ্যে উচ্চারণে তেমন একটা পার্থক্য নেই। পার্থক্যটা কি কি আছে? আমরা লেখি অ, উচ্চারণ করি ও। তাহলে অ কখন কখন, এই যে অ কখনো থাকে অ থাকে, আবার লেখি অ কিন্তু বদলে উচ্চারণ করি ও। এই দুটো উচ্চারণ হয়, আর কোথাও না কোথাও কোথাও অ উচ্চারণ হয় না। আবার আমাদের বর্ণমালা আছে এ, এ থেকে কখনো এ উচ্চারণ হয়, আবার এ থেকে কখনো এ উচ্চারণ হয়। এই জিনিসগুলো আমার শিখতে হবে। তাহলে এটা হচ্ছে অধ্বনি বিবৃত উচ্চারণ, এটা হচ্ছে, এটাকে আমি বলি বিবৃত। অটা যদি অ থাকে তাহলে ও বিবৃত, আর অ যদি বদলে যায় তাহলে আমরা তাকে বলি অ এর সংবৃত। ওটা ও হয়ে যাচ্ছে সংবৃত, সংবৃত মানে ছোট হওয়া, সংকুচিত হওয়া, সংবৃত হওয়া। অ ও, অ ও, এই মুখ ছোট হয়ে যাচ্ছে, এটা হলো সংবৃত। এবার এটা যদি এ থাকে তাইলে এটাকে বলে সংবৃত, আর যদি এ বদলে এ এ এ, এই যে একই একই একা, তাহলে একইতে একই একা, একাতে বড় হয়ে যাচ্ছে, এই এটা বদলে এ যখন হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি বিবৃত। আর যখন ক উচ্চারণ হবে না তখন আমরা নিচে একটা হর্ষ চিহ্ন দেব। তো এটা হলো স্বরবর্ণের এই কয়টা উচ্চারণ আমাকে শিখতে হবে স্বরবর্ণের ক্ষেত্রে। তাহলে অধ্বনিক সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো, অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো, তারপর এধ্বনিক সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো, এধ্বনিক বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। এবার এধ্বনির এই বিবৃত উচ্চারণ কেবল শব্দের প্রথমে হয়ে থাকে, মাঝখানে বা শেষে হয় না। এটা গেল এই বিষয়গুলো। তাহলে ওটা ওটা কখন ও হয়ে যায়, যেমন লেখি কলম, উচ্চারণ করি কলম।
যেমন লেখি অতি, লেখি অতি, স্বরে অত রসিকার কিন্তু উচ্চারণ করি অতি। কেমন? মন, ম দন্তে ন কিন্তু উচ্চারণ ময়কার, দন্তে ন নিশ্চয় হর্ষচিহ্ন, মন। এই এতটুকু লিখতে পারলে আমার 1 নাম্বার এসে যাবে। তাহলে আমি যদি এই উচ্চারণে এই নিয়মগুলো শিখি তাহলে আমার এখান থেকে আমি উচ্চারণগুলো লিখতে পারবো। তাহলে আমাকে এই 4টা প্রশ্ন শিখতে হবে। অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম, অধ্বনির সংগৃহীত উচ্চারণের নিয়ম, এধ্বনির সংগৃহীত উচ্চারণের নিয়ম, এধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। মানে কখন কখন এই জিনিসটা ঘটে, তখন 5টা করে যদি নিয়ম আমি শিখি এবং উদাহরণ সহ শিখি তাহলে আমি স্বরবর্ণের উচ্চারণ আমি পারবো। এবার আসলাম ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। ব্যঞ্জন বর্ণে আমার কি কি সমস্যা? ব্যঞ্জন বর্ণে আমার 3টি স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্তে স। এই 3টি স এর উচ্চারণ, এই 3টি স কখন কোন স উচ্চারণ হয় এটি একটি বিষয়। আবার আছে জফলা, জ, র, ল, ব, ম, জ, র, ল, ব, ম, জ, র, ল, ন, ব, ম। একটা ন ফলা আছে, এই ফলা আছে 6টা। এই ফলার উচ্চারণগুলো নবম, জরল, নবম, জরল, এই 6টা ফলা। এই ফলার উচ্চারণগুলো কখন কি উচ্চারণ হয় সেই অংশটি আমাকে শিখতে হবে। আর 2টি বর্ণ আছে যুক্ত বর্ণের মধ্যে, একটা হচ্ছে ক্ষীয়র উচ্চারণ, একটা হচ্ছে বর্গীয় জ ইয় উচ্চারণ। বর্গীয় জ এবং ইয় এবং ক মূর্ধন্য ষ, এই কয়টি উচ্চারণ শিখলেই আমার ব্যঞ্জন বর্ণের উচ্চারণ শেষ। ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণের উচ্চারণে আমরা এই কয়টি শিখলেই কিন্তু আমরা ওই যে 1-এর খ প্রশ্নের উত্তর লেখার জন্য আমরা কতে এইগুলো থেকে একটা নিয়ম থাকবে, হয় স্বরবর্ণ থেকে এই 4টা প্রশ্ন থেকে একটা, ব্যঞ্জন বর্ণের এই কয়টা প্রশ্ন থেকে একটা থাকবে। কতে, খতে থাকবে কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোর উচ্চারণ লিখতে হবে। তো উচ্চারণ লিখতে গেলে আমাকে 3টা স এর বিষয়ে আমাদের প্রথমে বলতে হবে। 3টা স আছে আমাদের, কিন্তু আমরা যখন লিখি সবই শেষ। আচ্ছা, 3টা এটাতে যাওয়ার আগে আমি একটু বলে নিই, এই যে আমরা স 3টা লিখলাম, এই 3টা স উচ্চারণ, এটা হলো তালুতে, এটা মূর্ধা, এটা দাঁতে। এই যে তালুতে উচ্চারণ হয় বলে এটার নাম হচ্ছে তালব্য স, দাঁতে উচ্চারণ যখন হয় তখন আমরা বলি দন্তে স, আর মূর্ধায় উচ্চারণ হয় যখন মূর্ধন্য। এই যে এই বানানে আমাদের 3টা স আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ লিখি তখন আমরা লিখি সবই শেষ। এখানে একটা হর্ষচিহ্ন, তাহলে 3টাই আমরা তালব্য স লিখলাম। উচ্চারণের ক্ষেত্রে আমরা 3টাই লিখি তালব্য স, বানানে 3টা স শেষে, হ্যাঁ, দন্তে স, তালব্য স, মূর্ধন্য স, কিন্তু উচ্চারণের সময় 3টাই হয়ে যাচ্ছে তালব্য স। তাহলে এখানে নিয়মটা কি? এই যে রস্বইকারের কারণে তালব্য স অকার হয়ে গেল, স্বরবর্ণের নিয়ম সংবৃত হয়ে গেল। আর শেষে তালব্য স এর পরে স্বরে উচ্চারণ হয় না, শেষ বলি না, শেষ, এই জন্য একটা হর্ষচিহ্ন। তাহলে এতটুকু লিখলেই আমার 1 নাম্বার সবিশেষ। এবার 3টা স এর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে স্বাধীনভাবে অবস্থিত সকল সই তালব্য স হবে। মানে যদি দন্ত স, মূর্ধন্য স, তালব্য স যে সই থাকুক না কেন, লেখার ক্ষেত্রে যে সই লিখি না কেন, উচ্চারণের সময় সবগুলো সই হয়ে যাবে তালব্য স। যেমন সার, কিন্তু সার লেখি, যেমন সার কারখানা, কিন্তু সার কারখানা বলি না, আমরা বলি সার কারখানা, তাহলে তালব্য স হয়ে যাচ্ছে। কিন্তু সার বানানে দন্তে স, ওটা বিদেশি শব্দ সার, হ্যাঁ। আর সার, কিন্তু রাজশাহী অঞ্চলের মানুষ আবার উল্টো করে ফেলে, হ্যাঁ, ওই সারের দাম বেড়েছে তো, সারের দাম বেড়েছে তো তাই সারেরা মিটিং করতে গেছে, হ্যাঁ, এরকম উল্টো উলট পালট করে ফেলে। এইরকম যেমন আঞ্চলিক ভাষার কারণে আমাদের অনেক সময় সমস্যা হয়। চট্টগ্রামের মানুষ অল্প প্রাণ মহাপ্রাণের মধ্যে উলট পালট করে ফেলি আমরা, হ্যাঁ, পাঙ্গাস মাছ কিনতে গিয়ে ফাঙ্গাস করে ফেলি, এবং এরকম করা যাবে না। ভাই বোন বলতে ভুল বলে ফেলি। আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা খেয়াল রাখবো 3টা স এর ক্ষেত্রে। এবার অনেক সময় লেখি তালব্য স কিন্তু উচ্চারণ করি দন্তে স। কেন করি? কারণ যদি তালব্য স এর সাথে দন্ত বর্ণ যুক্ত থাকে, যেমন লেখি শ্রাবণ,
শ্রাবণ উচ্চারণ দন্তে শয় রফলা আকার ও দন্তে ন শ্রাবণ বয়কার পশ্চিম শ্রাবণ দন্তে স হয়ে গেল কেন হলো কারণ তালব্যস্যের সাথে রফলা আছে এই রফলা রটা হলো দন্তধ্বনি দন্তধ্বনির প্রভাবে তালব্যস্য দন্ত স হয়ে গেছে এরকম লেখি প্রশ্ন উচ্চারণ করি প্রশ্ন প্রশ্ন পয়রফলা অকার দন্তে স হস্তিন দন্তে নয় অকার প্রশ্ন এই যে প্রদত্ত শব্দ উচ্চারণ এতটুকু লিখলেই আমাদের 1 নাম্বার করে এক একটা প্রশ্নে এক একটা শব্দের উচ্চারণ লিখলেই আমাদের 1 নাম্বার কেমন তাহলে এটা হলো এই যে শয়ের উচ্চারণের 3টা নিয়ম শয়ের উচ্চারণের নিয়মের পরে আমরা যাব ফলার উচ্চারণ এই যে জফলা মফলা বফলা এই ফলাগুলোর উচ্চারণ কেমন হয় কোন কোন জায়গায় ফলার উচ্চারণ বজায় থাকে যেমন আমরা সংস্কৃতে লিখি আত্মা ম কিন্তু উচ্চারণ করি আত্মা তাহলে মফলার উচ্চারণ হয় না লিখি চশমা কিন্তু উচ্চারণ করি শশান তাহলে কোন এই জায়গায় ময়ের উচ্চারণ হয় না কিন্তু একটা চন্দ্রবিন্দু হয় মানে ওই শটটা একটু নাসিক্য হয় আর নাসিক্য বোঝানোর জন্য আমরা ব্যবহার করি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আসলে কি এই যে মুখ এবং নাক তাহলে নাক দিয়ে যখন বাতাস বেরোবে এবং নাসিক্য ধ্বনি থাকবে আমাদের বর্ণমালায় নাসিক্য বর্ণগুলো হচ্ছে ও ইয় ন ন ম এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ এই নাসিক্য বর্ণ উচ্চারণের সময় আমাদের কি করতে হবে আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে যখন নাসিক্য বর্ণ উচ্চারণ করব তখন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব আচ্ছা তো তাহলে মফলার উচ্চারণের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলবো যে মফলা উচ্চারণে শব্দের শুরুতে মফলা উচ্চারণ হয় না মাঝে বা শেষে থাকলে মফলা ওই বর্ণকে দ্বিত্ব করে কিন্তু মফলা উচ্চারণ হয় না কিন্তু গ ঙ ট ম ন ন ল গ ঙ ট ম ন ন ল এর সাথে যদি মফলা থাকে তাহলে মফলা উচ্চারণ হয় যেমন বাগ্মী গর সাথে ওর সাথে বাংময় মফলার উচ্চারণ হয় বাক যুগ্ময় উচ্চারণ হলো বাংময় তখন মফলার উচ্চারণ হবে চিন্ময় নয়ে ময়ে আম্মা ময়ে ময়ে ওখানে মফলার উচ্চারণ হচ্ছে গুল্ম লয়ে ময়ে কিন্তু আত্মাতে আত্মা বলবো না তখন বলবো আত্মা আত্মীয় বলবো না আত্মীয় রশ্মি বলবো না রশ্মি এই যে মফলার উচ্চারণ হচ্ছে না কিন্তু ওই পরের বর্ণটা দ্বিত্ব হচ্ছে ঠিক একইভাবে বফলার নিয়ম বয়ের উচ্চারণ কখন কখন হয় বফলা থাকলে যেমন স্বাধীন বফলার উচ্চারণ হচ্ছে না দ্বিত্ব বফলার উচ্চারণ হচ্ছে না কিন্তু ওই বর্ণটি দ্বিত্ব হয়ে যাচ্ছে দ্বিত্ব মানে ডবল হয়ে যাচ্ছে কিন্তু বয়ের নিচে ব দিগ্বিজয় উদ্বাহু এখানে বফলার উচ্চারণ হয় তাহলে উৎ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে দিক সাথে সন্ধিবদ্ধ হলে বফলার উচ্চারণ হয় তারপর বয়ের সাথে বফলার উচ্চারণ হয় কেমন এরকম করে ময়ের সাথে বফলার উচ্চারণ হয় যেমন বিম্ব লম্ব এখানে বফলার উচ্চারণ হয় এরকম নয়ের নিয়ম তারপর লয়ের নিয়ম রফলার নিয়ম জফলার নিয়ম কখন কখন জফলার উচ্চারণ হয় কখন কখন জফলার উচ্চারণ হয় না এই বিষয়গুলো আমাদের পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এবং ওখানে নিয়ম লেখা আছে নিয়মের নিচে উদাহরণ দেওয়া আছে তোমরা মাহবুল হকের বই অথবা আলাউদ্দিন আল আজাদের বই থেকে মূল বই থেকে বা টেক্সট বুক যেটা বই সেই বই থেকে এই বিষয়গুলো তোমরা পড়বে এবার ক মূর্ধন্য ষ এর উচ্চারণ এটা হচ্ছে ক মূর্ধন্য ষ ক যোগ মূর্ধন্য ষ সমান কি হবে এটার উচ্চারণ কখন হয় এবং কখন হয় না তাহলে কি হচ্ছে দেখো আমরা যখন লিখবো ক্ষুধা তখন লিখছি কয়ের উচ্চারণ হচ্ছে না হয়ে যাচ্ছে ক্ষুধা প্রশ্ন নাই ক্ষুধা কিন্তু
যখন লিখছি ভিক্ষা, তখন লিখছি ভি আর ক, ভিক হর্ষচিহ্ন ক্ষয়কারে খা, ভিক্ষা। তাহলে ক ক হয়ে গেছে। তাহলে ক্ষীয়টা শব্দের প্রথমে থাকলে খ হয় আর শেষে থাকলে ক ক হয়। খুব সহজ একটা নিয়ম। ক্ষীয়টা বা কমূর্ধন্য শব্দের প্রথমে থাকলে শুধু খ হয় আর মাঝখানে বা শেষে থাকলে ক ক হয়, ভিক্ষা। এবার হলো ভিক্ষুক, ভিক্ষুক কি হবে? ভিক ক হর্ষচিহ্ন, ভিক্ষুক। তাহলে যেটা লিখি আর যেটা উচ্চারণ করি, মুখে মুখে যেটা বলি সেটাকে আমরা লিখে দিলে আমাদের উচ্চারণের নিয়ম দেখা হয়ে গেল। ঠিক আছে। এবার হচ্ছে বর্গীয় জ ঞ। দেখো বর্গীয় জ যোগ ঞ সমান বর্গীয় জ ঞ। এটার উচ্চারণ কি? যখন আমরা লিখবো জ্ঞান, তখন দেখো উচ্চারণ হচ্ছে গয় জফলা চন্দ্রবিন্দু আকার গয় যোগ জ্ঞা, এ উচ্চারণ হচ্ছে এ, ওই যে এটা, আর দন্তে ন জ্ঞান পশ্চিম। কিন্তু শব্দটা যখন মাঝখানে যাবে তখন হয়ে যাবে কি দেখো বিজ্ঞান, তখন উচ্চারণ কি হচ্ছে বি গ নিচে চিহ্ন আবার গ যখন আকার চন্দ্রবিন্দু দন্তে ন, বিজ্ঞান পশ্চিম। মাঝখানে গেলে, তাহলে মাঝখানে গেলে হয় গ গ চন্দ্রবিন্দু, কিন্তু যখন হবে বিজ্ঞ শেষে যাবে বিজ্ঞ, তখন উচ্চারণ কি হবে? তখন হচ্ছে বি আর গ চিহ্ন আর একটা গ ওকার চন্দ্রবিন্দু, বিজ্ঞ। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা গেল স্বরবর্ণের উচ্চারণ আর এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের উচ্চারণের এই পরিবর্তন। এই বিষয়গুলো যদি আমরা শিখি তাহলে আমাদের ব্যাকরণ থেকে আমাদের বানানের নিয়ম, উচ্চারণের নিয়মগুলো আমরা শিখবো। আর পরীক্ষায় আমরা নিয়ম না লিখে এরকম করে কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোর উচ্চারণ লিখবো এবং আমরা বোর্ড কোশ্চেন থেকে শব্দগুলোর উচ্চারণ লিখে শিখবো, এরকম করে নোট করবো এবং নোট করার সময় এটা কেন এটা হলো সেটা নিয়ম দিয়ে বুঝে নেব। নিয়ম যদি না বুঝে মুখস্থ করতে যাও তাহলে কিন্তু শেখা হবে না। এই বিষয়টা হচ্ছে বীজগণিতের মতো, বীজগণিতের সূত্র অনুসারে যেখানে ফেলো, এখানে সূত্রটা যদি না বুঝো, বীজগণিতের সূত্র না বুঝলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। এখানে সূত্র না বুঝলে ওই নিয়ম হচ্ছে সূত্র, সূত্রগুলো বুঝে বুঝে পড়লে তাইলে আমরা এইভাবে এটাকে নির্ণয় করতে পারবো। এই নির্ণয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার ছিল উচ্চারণ। আমরা আজকে উচ্চারণ নিয়ে কথা বললাম। উচ্চারণ নিয়ে আমার আরো দুটো ক্লাস আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে দেয়া আছে, তোমরা ইচ্ছে করলে ওখান থেকে দেখে নিতে পারো। দুটো ক্লাস কিন্তু ওখানে দেয়া আছে। আচ্ছা, তো উচ্চারণে আমাদের প্রথমেই দুটো উচ্চারণের এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদের আরো যে কাজ করতে হবে, 9-10 এর যে বোর্ডের বই আছে আমাদের, 9-10 এর বোর্ডের বই থেকে ধ্বনিতত্ত্বের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ওখানে সংবৃত ধ্বনি, বিবৃত ধ্বনি, এ ধ্বনির দুইটা উচ্চারণ, ও ধ্বনির দুটো উচ্চারণ ওখানে আলোচনা আছে। ক্লাস 8 এর বইয়ে 3টা স্বয়ের উচ্চারণ আছে, 3টা স্বয়ের উচ্চারণ সম্পর্কে ক্লাস 8 এর বইয়ে আছে। আমরা ওই পাঠ্য বইগুলো দেখলে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হবে এবং ওগুলো ছোটদের উপযোগী করে লেখা। ক্লাস 8 এর বই আছে 3টা স্বয়ের উচ্চারণ, বফলা বফলার উচ্চারণ। ওখান থেকে যদি আমরা একটু করে রিডিং করে নেই বা আমাদের যাদের ছোট ভাই বোন আছে তাদেরকে যদি ওই চ্যাপ্টার তোমরা নিজেরা একটু পড়ে বুঝিয়ে দাও তাহলে ওদেরও কাজ দেবে। এবং জ্ঞান হচ্ছে এমন এক জিনিস, যতই করিবে দান তত যাবে বেড়ে। আলো, জ্ঞান হচ্ছে আলো। একটা মোমবাতি থেকে যদি যতগুলো মোমবাতিতে আলো ধরাও, মোমবাতির আলো কিন্তু কমে না। তাহলে তুমি একটা বিষয় যদি শিখে তুমি তোমার বন্ধুকে, তোমার ছোট ভাই বোনকে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে ছোট ভাই বোন যদি থাকে বা প্রতিবেশী থাকে, তাকে যদি এই জিনিসটা বুঝিয়ে যাও দেখবে যে তোমার এই বিষয়টা আরো সহজ হয়ে যাচ্ছে। একটু করে ওর সাথে আড্ডা দেওয়া হলো, তাকে পড়াটাও বুঝাই দেওয়া হলো, আবার তোমার পড়াটাও একটু জ্বালাই হয়ে গেল। যখন নিজের পড়া ভালো লাগবে না তখন ছোট ভাই বোনকে এই বিষয়গুলো একটু হেল্প করো, এতে করে তোমার পারিবারিক কাজও হবে বা তোমার সামাজিক সম্পর্ক তৈরি হবে প্রতিবেশীর সাথে বা আশেপাশের মানুষের সাথে বা আত্মীয় স্বজনের সাথে। এই কাজটা হবে, আবার তোমারও বিষয়টি জ্বালাই হয়ে যাবে। তো কাজটা তোমরা এরকম করতে পারো। তাহলে আমরা গেলাম। তারপর আছে দেখো তোমাদের 9-10 বই আছে যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি।
অল্প প্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণে বাতাস অল্প বেরোয়, আর মহাপ্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণে বাতাস বেশি বেরোয়। যেমন এই যে আমরা লিখলাম এই যে ভ, ব হচ্ছে মহাপ্রাণ, ব হচ্ছে অল্প প্রাণ। এই যে ক খ ছিল ক মূর্ধন্য স, কিন্তু লিখলাম ক খ, এই কটা হচ্ছে অল্প প্রাণ আর খটা হচ্ছে মহাপ্রাণ। তাইলে আমরা দুটো মহাপ্রাণ ধ্বনি একসাথে উচ্চারণ করতে পারি না, তখন ক খ উচ্চারণ ওই যে ক খ, ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। ভিক্ষুক, আমরা ভিক্ষুক বলি না, ভিক্ষুক, ভিক ভ ক খ রসগা আবার ক, ভিক্ষুক। এরকম ভিক্ষা, ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। অর্থাৎ দুটো মহাপ্রাণ ধ্বনি আমরা একসাথে উচ্চারণ করতে পারি না। মহাপ্রাণ অল্প প্রাণ বুঝে খুব সহজ উপায় হচ্ছে যে আমরা মুখের সামনে কাগজ ধরে যখন কোনো বর্ণ উচ্চারণ করবো, যেখানে বাতাস। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। মানে আমাদের ফেসবুক পেজে যে বাংলা বইয়ের সিলেবাস দেওয়া আছে ওইটাই কি মানে আসল? ফেসবুক পেজে বাংলা বইয়ের সিলেবাস কে বলছো? মানে কত? তুমি কে বলছো? রামিসা মিম। হ্যাঁ কে? রামিসা মিম। হ্যাঁ কোন ক্লাসে? রামিসা মিম। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের ক্লাস তো হচ্ছে না, এখন তো সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে। ফার্স্ট ইয়ারের ক্লাস আর একটু পরে শুরু হবে, তখন কথা বলো। এখন হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস। সরি। হ্যাঁ এখন সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে তোমাদের, তোমার ক্লাস আর একটু পরে 40-এ শুরু হবে তোমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইয়ারে কারো কোনো বক্তব্য থাকলে বলো। আর 2 মিনিট আছে সময় আমাদের। তাহলে আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসেও আমরা কি পড়বো বা কি আলোচনা করবো তোমরা একটু পড়ে নেবে আগে, যে স্যারের ক্লাসে কি পড়া হবে এই বিষয়গুলো। এবং আমাদের এই যে পুজোর বন্ধের পরে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ার ক্লাস আরো কমে যাবে। এখন তো দুটো করে আছে, পুজোর বন্ধের পরে কিন্তু সেকেন্ড ইয়ার ক্লাস হয়ে যাবে একটা। ফার্স্ট ইয়ারের ক্লাস তখন আমরা বাড়িয়ে দেবো দুটো করে। কিন্তু তো তোমাদের সিলেবাস খুব দ্রুত বেগে শেষ করতে হবে। তো উচ্চারণের বিষয়গুলো আলোচনা করলাম, উচ্চারণগুলো তোমরা বাসায় একটু পড়ো। প্রয়োজনে আমরা আগামী ক্লাসে ফার্স্ট পেপার থেকেও পড়তে পারি, আবার সেকেন্ড পেপারের বানান নিয়ে আমরা কথা বলতে পারবো। বানান বা ধারাবাহিকভাবে আমরা আরেকটু রিভাইজ দিয়ে যাব। তাহলে আমরা উচ্চারণের ক্লাস আজকে করলাম। এবং তাহলে উচ্চারণের জন্য আমরা প্রথমে তো ক্লাস 8 এর ধ্বনিতত্ত্বের বইটা একটু পড়বো, 9-10 এর বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের চ্যাপ্টার পড়বো, তারপর আমরা ইন্টারের বই থেকে এই বিষয়গুলো পড়বো। এবং বাসায় বোর্ড কোয়েশ্চেন থেকে অবশ্যই উচ্চারণের উচ্চারণগুলো লেখা প্র্যাকটিস করবো। উচ্চারণটা লেখার সময় অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়ম খেয়াল করবো। যেমন জ্ঞান, এটা এরকম হলো কেন? তাহলে বর্গের জ যদি শব্দের প্রথমে থাকে তাহলে হয় গ জফলা চন্দ্রবিন্দু, আর এই আকারের জন্য এই জফলা আকার হয়েছে জ্ঞান। আর 9 নিচে হর্ষচিহ্ন কেন হয়েছে? কারণ নর সাথে জ্ঞানও বলি না, আমরা বলি জ্ঞান হর্ষচিহ্ন। এবার বিজ্ঞান কারণে কি হয়েছে? এই বর্গের জয় কিন্তু উচ্চারণ করি আমরা দুইটা গ, আমরা দুইটা গ উচ্চারণ করি, এই জন্য এরকম হয়েছে বিজ্ঞান। বিজ্ঞতে দুইটা গ হয়েছে এবং শেষে ও সংবৃত হয়, এই জন্য অকার দিয়েছি, আর মাঝে একটা হর্ষ চিহ্ন দিয়েছি। এই যে হর্ষ চিহ্ন একটা টান মাইনাসের মতো, মানে গয়ের সাথে যে ও আছে সেই ও যে নেই এইটা বোঝানোর জন্য এই চিহ্ন দিতে হবে। এই চিহ্ন বাদ দিলেই কিন্তু এটা উচ্চারণ হবে না। তাহলে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সবাইকে শারদীয় শুভেচ্ছা।